আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা আমরা ছোট করে বলি পিপিআই। তাহলে এটা বুঝতে গেলে আমাদের আগে যেটা জানতে হবে যে আমাদের স্টমাকে অ্যাসিড সিক্রেশনটা হয় কিভাবে, তারপরে আমরা তার মেকানিজম অফ অ্যাকশনটা দেখব যে পিপিআই কিভাবে কাজ করে। আমরা যখন কোনো খাবারকে চোখের সামনে দেখি বা তার গন্ধ পাই বা সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি বা সেটা নিয়ে আলোচনা করি বা আমরা যখন সেটাকে খাই, তখন কি হয় আমাদের যেটা টেন্থ ক্র্যানিয়াল নার্ভ অর্থাৎ ভ্যাগাস নার্ভ, তখন সেই ভ্যাগাস নার্ভ স্টিমুলেটেড হবে। আর ভ্যাগাস নার্ভ স্টিমুলেটেড হলে কি হবে, আমাদের এন্টারিক নিউরন তখন অ্যাসিটাইলকোলিন ছাড়ে। তাহলে আমাদের এন্টারিক নিউরন কি ছাড়ছে? অ্যাসিটাইলকোলিন ছাড়ছে। ঠিক আছে, এই অ্যাসিটাইলকোলিন কোথায় গিয়ে বাইন্ড করবে? আমাদের স্টমাকে তিন রকম সেলের আমি নাম বলবো, সেই তিন রকম সেলে গিয়ে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করবে। প্রথম যেটা নিয়ে আলোচনা করবো আমাদের স্টমাকের মধ্যে সেল, সেটা বলে জি সেল। কেন? তোমাদের গ্যাস্ট্রিন থাকে। তাহলে প্রথমে অ্যাসিটাইলকোলিন কোথায় গিয়ে বাইন্ড করবে? জি সেলে বাইন্ড করবে। জি সেল কেন বলছি? এর মধ্যে কি রয়েছে? গ্যাস্ট্রিন রয়েছে, গ্যাস্ট্রিন। এবার অ্যাসিটাইলকোলিন কে জি সেলে নিশ্চয়ই অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টর জি সেলে রয়েছে যেখানে বাইন্ড করবে। এই রিসেপ্টরটাকে বলে এন্ট্রি মাসকারেনিক রিসেপ্টর। এন্ট্রি মাসকারেনিক রিসেপ্টর। এবার যখন এই অ্যাসিটাইলকোলিন কে জি সেলের এন্ট্রি মাসকারেনিক রিসেপ্টরে বাইন্ড করে গেল, তখন জি সেল থেকে গ্যাস্ট্রিন রিলিজ হবে। এই গ্যাস্ট্রিন কোথায় এসে পৌঁছাবে? আরো দুটো সেলের নাম বলবো। একটা সেলের নাম হচ্ছে ইসিএল সেল, ইসিএল সেল অর্থাৎ যেটাকে বলা হয় এন্টারোক্রোমাফিন লাইক সেল, এন্টারোক্রোমাফিন লাইক সেল। আরেকটা সেল হচ্ছে যেটাকে বলে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল এরকম টাইপের হয় আমরা জানি। এটা কি? এটা হচ্ছে প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল। এবার এই যে গ্যাস্ট্রিন যেটা রিলিজ করলো জি সেল, এই গ্যাস্ট্রিন এসে ইসিএল সেলও বাইন্ড করবে, প্যারাইটাল সেলও বাইন্ড করবে। তার মানে ডেফিনেটলি গ্যাস্ট্রিনের রিসেপ্টর ইসিএল সেলও রয়েছে, প্যারাইটাল সেলও রয়েছে। এই গ্যাস্ট্রিনের যে রিসেপ্টর সেটাকে বলে সিসিকেবি রিসেপ্টর, সিসিকেবি রিসেপ্টর, সিসিকেবি রিসেপ্টর। রিসেপ্টর যার পুরো নাম হচ্ছে কোলে সিস্টেকাইনিন 2 রিসেপ্টর। কোলে সিস্টেকাইনিন 2 বা কোলে সিস্টেকাইনিন বি, আমরা দুটোই বলতে পারি, সিসিকে2 রিসেপ্টর বা সিসিকেবি রিসেপ্টর, কোলে সিস্টেকাইনিন বি রিসেপ্টর। এবার এই যে অ্যাসিটাইলকোলিন যে রিলিজ হয়েছে, যেটা জি সেলের আমরা দেখলাম মাসকারেনিক রিসেপ্টরে বাইন্ড করেছে, এই অ্যাসিটাইলকোলিন এসে ইসিএল সেলেরও এখানে আমরা মাসকারেনিক রিসেপ্টরে পাবো, সেখানে বাইন্ড করবে। আবার অ্যাসিটাইলকোলিনের একটা পার্ট এসে প্যারাইটাল সেলের এখানেও আমরা দেখবো মাসকারেনিক রিসেপ্টর রয়েছে, এন্ট্রি মাসকারেনিক রিসেপ্টর, মাসকারেনিক রিসেপ্টর। তাহলে এখানেও বাইন্ড করবে। এবার যখন এই ইসিএল সেলে এসে গ্যাস্ট্রিন বাইন্ড করলো, এই ইসিএল সেলের মধ্যে থাকে হিস্টামিন, এই ইসিএল সেলের মধ্যে থাকে হিস্টামিন। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রিন জিসেল থেকে গ্যাস্ট্রিন এসে ইসিএল সেলের সিসিকেবি রিসেপ্টরে বাইন্ড করলো, আবার অ্যাসিটাইলকোলিন এসে ইসিএল সেলের মাসকারেনিক রিসেপ্টরে বাইন্ড করলো, তখন ইসিএল সেল কি করবে? হিস্টামিনকে ছেড়ে দেবে। এই হিস্টামিন এসে কোথায় বাইন্ড করবে? প্যারাইটাল সেলে বাইন্ড করবে। তার মানে হিস্টামিনের কোন রিসেপ্টর এই প্যারাইটাল সেলে রয়েছে, এই রিসেপ্টরটাকে বলে H2 রিসেপ্টর, H2 রিসেপ্টর। এবার আমাদের এই যে রেনিটিডিন, ফ্যামোটিডিন, সিমেটিডিন, এগুলো কি করে? এগুলো হিস্টামিন রিসেপ্টর, যেটা হিস্টামিন H2 রিসেপ্টর, এটাকে ব্লক করে দেয়। ব্লক করে দিলে কি হবে? হিস্টামিন এসে H2 রিসেপ্টরে বাইন্ড করতে পারবে না। সেই জন্য এই রেনিটিডিন, ফ্যামোটিডিন, সিমেটিডিন এগুলোকে বলে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। কেন? কারণ হিস্টামিন যখন এসে H2 রিসেপ্টরে বাইন্ড করছে, গ্যাস্ট্রিন যখন এসে সিসিকেবি রিসেপ্টরে বাইন্ড করছে, আবার এই অ্যাসিটাইলকোলিন এসে যখন এন্ট্রি মাসকারেনিক রিসেপ্টরে বাইন্ড করছে প্যারাইটাল সেলে, তখন কি হচ্ছে? এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন হচ্ছে। এবার আমরা যখন র্যানিটিডিন নিচ্ছি বা ফ্যামোটিডিন নিচ্ছি বা সিমেটিডিন নিচ্ছি, ওরা কি করছে? H2 রিসেপ্টরটাকে বন্ধ করে দিচ্ছে। তাহলে হিস্টামিন এসে বাইন্ড করতে পারছে না H2 রিসেপ্টরে, আর এটাই মেজর পাথওয়ে অ্যাসিড সিক্রেশনের জন্য। তাহলে মেজর পাথওয়েটাকে বন্ধ করে দিলে কিছুটা অ্যাসিড সিক্রেশন কমে যাচ্ছে।
কিন্তু যার প্রচুর পরিমাণ হাইপার অ্যাসিডিটি হয়েছে, হাইপার সেক্রেশন অফ অ্যাসিড হচ্ছে, তাহলে একটা দরজা বন্ধ করলে তো হবে না, বাকি দরজাগুলো তো খোলা রয়েছে। তাহলে আমি যদি কোনোভাবেই বাকি দরজাগুলোকে বন্ধ করে দিই তখন সাইড এফেক্ট দেখা যাবে, তাহলে আমি অন্য কোনো দরজা আমি বন্ধ করতে পারবো না। এবার পিপিআই এর ক্ষেত্রে কি হয়, এই প্যারাইটাল সেলের মধ্যে একটা এনজাইমের আমরা প্রভাব দেখবো যেটা বলে প্রোটন পাম্প। অ্যাকচুয়ালি প্রোটন পাম্পটা কি, প্রোটন পাম্পটাকে বলা হয় H প্লাস K প্লাস ATPase। এটা একটা এনজাইম, এজ কথাটা থাকা মানে হচ্ছে এনজাইম, এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এজ। এবার পিপিআই এটা কি, এটা হচ্ছে প্রোটন পাম্প, প্রোটন পাম্প, এটার নাম হচ্ছে প্রোটন পাম্প। এই প্রোটন পাম্পের প্রভাবেই কিন্তু প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়। এবার আমি যখন পিপিআই নিচ্ছি, প্রোটন পাম্প ইনহিবিটর নিচ্ছি, সেটা কি হচ্ছে প্রোটন পাম্পটাকে ইনহিবিট করে দিচ্ছে। তাহলে প্রোটন পাম্পটাকে যদি ইনহিবিট করে দেওয়া হয় তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটা অনেকটা ইনহিবিটেড হয়ে যাবে। তাহলে এফিকেসি ওয়াইজ আমি যদি দেখি, আমার H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেগুলো রয়েছে, র্যানিটিডিন, ফ্যামোটিডিন, সিমেটিডিন, তার থেকে আমার পিপিআই কিন্তু অনেক বেশি এফেক্টিভ। কেন? পিপিআই বলতে যেমন পেন্টোপ্রাজল, রাবিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ওমিপ্রাজল, এসমিপ্রাজল, এগুলো হচ্ছে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর। এরা প্রোটন পাম্পটাকে ইনহিবিট করে দিচ্ছে, যার প্রভাবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটা হচ্ছে। তাহলে মোটামুটি কিন্তু আমাদের কাছে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেল যে কিভাবে আমাদের শরীরে অ্যাসিড সিক্রেট করে, আর কিভাবে এই H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এবং প্রোটন পাম্প ইনহিবিটর কিভাবে অ্যাসিড সিক্রেশনকে সাপ্রেস করে, এবং আমরা এই H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্টের সঙ্গে কম্পারিজন করি কোনটা বেশি, কোনটা I think I can make myself clear to all of you.